সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় হাওরের কান্না, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একদম ডান পাশে উপস্থিত আছেন ডক্টর জাফর আহমেদ খান, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, এবং মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গওহার নঈম ওয়ারা, এবং একদম ডান প্রান্তে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনা শুরুর আগে শীর্ষ সংবাদগুলো দেখে আসি। সুনামগঞ্জে হাওরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম, জানিয়েছে পরমাণু শক্তি কমিশন। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ। ঢলের পানিতে এবার শনির হাওরের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট, বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ মন্ত্রীর। শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। পিএসসি ও জেএসসি পরীক্ষা চালুর পর এসএসসির ফল ভালো হচ্ছে বলে দাবি। রানা প্লাজা ট্র্যাজেডির 4 বছর পেরুলেও শুরু হয়নি হত্যার বিচার, থমকে আছে দুটি মামলার কার্যক্রম, বিলম্বের কারণে সাক্ষী খুঁজে পাওয়া নিয়ে শঙ্কা রাষ্ট্রপক্ষের। এবং রাজধানীর গুলশানে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ, মরিয়ম টাওয়ার বাদ পড়ায় ক্ষোভ স্থানীয়দের, মন্ত্রীও বললেন বিস্ফোরক। যে আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে আলোচনায়। আমরা প্রথমেই অভিন্ন প্রশ্নই করব আপনাদের তিনজনের সামনে, কারণ একজন প্রশাসনিক জায়গা থেকে একজন উপস্থিত আছেন এবং একাডেমিক জায়গা থেকে গওহার নঈম ওয়ারা আপনি উপস্থিত আছেন, এবং পীর হাবিবুর রহমান ভাই, উনি আমার সাংবাদিকতা জীবন, এবং আমি যতদূর জানি যে ভাটি অঞ্চল থেকেই আপনি এসেছেন। সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কাছে আমার যে অভিন্ন প্রশ্ন সেটি হচ্ছে যে হাওরের যে চলমান সংকট, সেই চলমান সংকটের পেছনে আপনারা আপনাদের জায়গা থেকে এবং বিশ্লেষণ থেকে কি মনে করেন যে এর পেছনে আসলে কোন কারণটা দায়ী? প্রথমে আমি ডক্টর জাফর আহমেদ খান, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, আপনার কাছে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে অলরেডি জেনেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসছে যে হঠাৎ করে আমাদের সেই হাওরের উজানে, বিশেষ করে চেরাপুঞ্জিতে অত্যাধিক বর্ষণের ফলে যে বৃষ্টি হয়েছে, অতিবর্ষণ হয়েছে, এই বর্ষণের ফলে অন্যান্য সময় আমরা এক্সপেক্ট করতাম এই ধরনের ঢল, বন্যা এটা আরও 3 সপ্তাহ 1 মাস পরে। এবার এই 3 সপ্তাহ আগেই এটা ঘটে গেছে, এবং এত প্রবল পরিমাণে ঘটেছে, আমাদের হাওড়ে যে ডুবন্ত বাঁধগুলো আছে সেগুলো 6.5 মিটার প্রোটেকশন দিতে পারবে সেই অবস্থাতে এগুলো তৈরি করা হয়েছিল, এবং এগুলো 60-এর দশকে সেগুলো তৈরি করা হয়েছে মূলত একটা বড় ধানকে চাষাবাদ সম্পন্ন করার জন্য 15ই এপ্রিল পর্যন্ত ধরে রাখার জন্য আরো 1 মাস ধরে সেইভাবে এটা ডিজাইন করা। কিন্তু এবার যেহেতু আমাদের উজানে এত প্রবল বৃষ্টিপাত হয়েছে, যেখানে এই সময় যেখানে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল তার থেকে 4, 5, 6 গুণ বেশি বৃষ্টিপাত হওয়ার জন্য এত পরিমাণে ঢল নেমেছে যেটা কোনোভাবেই আমাদের পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। এবং বিশেষ করে সুনামগঞ্জে প্রায় 30টি হাওরে একেবারে ডুবে গিয়েছে। আজকে সকালেও শনির হাওরটা এতদিন ধরে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত রাখা সম্ভব হয়নি। বিশেষ করে সুনামগঞ্জে প্রায় 80 থেকে 85% মানে লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটা সত্যি সত্যি দুঃখজনক। এবং আমি যেটা বলতে চাই যে আমাদের ইতিহাসে দেখা গিয়েছে গত 40-50 বছরে এই ধরনের অবস্থার আমরা শিকার হইনি। মানে গত 40-50 বছরে কি এই ধরনের বর্ষণ বা বৃষ্টির পরিমাণ কখনই হয়নি? না, কখনো হয়নি। মানে এত পরিমাণে বৃষ্টি কখনই হয়নি। জি, আমি গওহার নঈম ওয়ারা আপনার কাছে জানতে চাচ্ছি যে ওনারা যেটা বলছেন যেই কারণটাকে, একাডেমিক জায়গা থেকে আপনি কি সেটার সাথে একমত কিনা? আল্লাহর উপর দোষ দিতে পারলে তো ভালো হয় আর কি। আমরা প্রকৃতির উপর, আল্লাহর উপর দোষ দিতে পারি, এতে আমাদের দোষটা একটু কমে আর কি। এটা তো ঠিক যে বাঁধগুলো ঠিক মতন মজবুত করে মেরামত করা হয় নাই, এটা করা সম্ভব ছিল। এটা মানুষ
অনেকাংশে দায়ী। বৃষ্টিপাত হয়েছে, এটা ঠিকই। 42 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, এটাও ঠিক। কিন্তু এত বৃষ্টি হয়নি যে আমরা এটা রক্ষা করতে পারতাম না। যদি বাঁধগুলো ঠিক থাকতো তাহলে এটা পরীক্ষা হতো যে বাঁধের কারণে ফসল রক্ষা করা সম্ভব হয়েছে কিনা। এটা হয় নাই। এটা গত কয়েক বছর ধরে এখানে গাফলতি হচ্ছে। এর আগেও দেখেছেন 2010 সালেও প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাঁধ একটা বড় কারণ হয়েছিল। সেটা যদি আমরা ঠিকভাবে করতে পারতাম, এই তদারকিটা যদি আমরা ঠিক মতন করতে পারতাম তাহলে হতো। সেটা হয় নাই, এটা আমাদের স্বীকার করতে হবে, এটা আমরা পারি নাই করতে। তারপরে দেখেন শুধু এবার ধান মরে না, এবার মাছ মরেছে, হাঁস মরেছে। কেন মরলো? আগে তো অনেকবার আমাদের এরকম বন্যা হয়েছে, শুধু এখানে না, আমাদের পাবনার যে হাওড়া আছে, বিল আছে, সেখানে মরেছে। যে গোপালগঞ্জের বিলে পানি আসছে, ধান ডুবে গেছে, এগুলো স্বাভাবিক। কিন্তু মাছ এইভাবে মরা, হাঁস এইভাবে মরা, এটা তো কোনোদিন হয়নি। কিন্তু মানুষের যে দুর্ভোগগুলো, এবং আরেকটা বড় ক্ষতির কারণ, আমার ওই এলাকার ধান কিন্তু শুধু ওই এলাকার জন্য না, আমাদের অন্য যে সমস্ত ডেফিসিট এলাকা আছে, গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম, রংপুর, এখানকার প্রচুর মানুষ যায়, তারা 5 মাসের খোরাক ওখান থেকে নিয়ে আসে, এবং এটা বছরের পর বছর ধরে আসছে। অসমাপ্ত আত্মজীবনীর মধ্যেও দেখবেন এই কথাটার বর্ণনা আছে যে ফরিদপুর অঞ্চলের লোক ধান কাটতে যায়, তারা ধান নিয়ে আসছিল। সেবার একবার দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল, ধান এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া বন্ধ ছিল, সেটা নিয়ে বঙ্গবন্ধু কথা বলছেন। মানে ওই এলাকার ধান মানুষ যে কাটতে যায় এবং তাদের একটা জীবিকা, সেটার উপর একটা প্রচন্ড প্রভাব পড়বে, এটা সারা দেশই পড়বে। এর আগেও আমাদের আরেকটা গবেষণা হয়েছে, যেটা সরকার এবং এফএও মিলিতভাবে করেছে। সেটার লক্ষ্য ছিল যে কোন কোন এলাকা ক্রনিক ফুড ডিফিসিট এলাকা, মানে ওখানে ধান হয় ঠিকই, কিন্তু এটার যে বন্টনটা যেহেতু ঠিক মতন হচ্ছে না। সুনামগঞ্জ কিন্তু লেভেল 4-এ ছিল। লেভেল 4 মানে ডেঞ্জার লেভেল, এটা গভর্নমেন্টের ডকুমেন্টই বলছে। তারপরে হবিগঞ্জ এবং নেত্রকোনা, এই 3 জেলারও ধান এবার চলে গেছে। আপনি ক্ষতির পরিমাণ এবং তার ইম্প্যাক্টটা আমাদের জাতীয় পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যে ভয়ঙ্কর একটা ভূমিকা রাখবে, এইটা মাথায় রেখেই উচিত ছিল বাঁধগুলো ঠিক মতন রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা, সেটা আমরা ঠিক মতন করতে পারছি কিনা এটা দেখা। এটার কিন্তু বিকল্প একটা আছে। আমাদের যদি ভোলায় যান, ভোলাতে এই পানি উন্নয়ন বোর্ডই করেছে ভোলা এক্সপেরিমেন্ট। অন্য জায়গা থেকে লোক আসে দেখতে যে মানুষকে দিয়ে বাঁধ বাঁধানো হয়েছে, এবং মানুষ বাঁধের উপরে তারাই থাকে, এবং সেই বাঁধ গত 3টা বড় বড় যে ঘূর্ণিঝড় হয়েছে রক্ষা পেয়েছে, এলাকাকে রক্ষা করেছে। আমাদের নিজেদের অভিজ্ঞতায় আমরা কেন কাজে লাগাই না? এইবার এখনই উচিত যেটা, এর পরের বার যখন নির্মাণের কাজ হবে, আর পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের দিয়ে, মানুষকে দিয়ে করতে হবে। মানুষ দেখেন 24 দিন পর্যন্ত তারা শনির যে হাওর আছে, সে হাওরের বাঁধ দিয়ে মানুষ আটকানোর চেষ্টা করেছে। তার মানে মানুষের সে ক্ষমতা আছে, যদি তারা সেটাকে আমরা প্রয়োগ করার সুযোগ দিই। মানুষের বাঁধ মানুষকে দিয়ে, স্থানীয় সরকারকে জোরদার করতে হবে, তাহলেই কেবল এই বাঁধ প্রকৃতপক্ষে নির্মাণ করা এবং এই ধরনের বিপদ থেকে রক্ষা করা সম্ভব হবে। মাছ এবং হাঁসের মৃত্যুর পেছনে আপনি কি? এটা আমরা জানি না, এটা সবকিছুই তো আমরা আমাদের ধারণার বশবর্তী হয়ে বলছি। ঢাকা থেকে আণবিক শক্তি কমিশন থেকে আপনি দেখেছেন, তারা বলছে তেজস্ক্রিয়তার মাত্রা কম। হয়তো পড়লে পারে জানতে পারবো কত মাত্রা কম এবং তেজস্ক্রিয়তা হলো কেন, এটা তো হওয়ার কথা না। তারা স্বীকার করছে এটা তেজস্ক্রিয়তা হয়েছে, কিন্তু এগুলো সবই আমরা ধারণার উপর। আবার দেখেন এত দেরিতে কেন যাবে? আমাদের ওখানে একটা আস্ত বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে, তারা নিজেরা যেতে পারতো না, কার কাছ থেকে হুকুম লাগবে তাদেরকে যাওয়ার জন্য? তারা চট করে যেতে পারতো তাদের কাছে। ঢাকা থেকে পরমাণু বিজ্ঞানের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গিয়েছেন, এত দেরিতে হওয়ার কথা না। এখন বৃষ্টি হচ্ছে, ডাইলুট হয়ে যাবে, তারা তো আসল ঘটনা জানতে পারবে না। কিন্তু এটা আমাদের জানা খুব জরুরি। এটা হচ্ছে যে আপনি তো এই কি বলবো, যদি ভাটি বাংলা বলি, সেখানে আপনার জন্ম, আপনি সাংবাদিকতাও করছেন অনেকদিন, আমাদের মুরব্বী এবং সিনিয়র সাংবাদিক। মানে এই যে আপনার হাওর এলাকায় কি এরকম ঢল, পাহাড়ি ঢল, বর্ষণ, এটা তো নতুন কিছু না। এবং ধান ডুবে থাকে এবং সে লড়াই করে, সেটাও তো নতুন কিছু না। তাহলে মানে এখন এমন কি হলো, বা আপনি এইটার পেছনে কোন কারণটা দেখতে পাচ্ছেন? যে এখানে 2জন আলোচক খুব সুন্দর আলোচনা করেছেন, অনেকটা বাস্তবতার নিরিখেই তারা কথা বলছেন। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে ছোটবেলা থেকে দেখে আসছি, যেটা মনে করেন যে আমি সবসময় বলতাম যে আমার লেখায় যে একটা মুগ্ধতা, যে জল জ্যোৎস্নার শহর সুনামগঞ্জ একটা দ্বীপের মতো, তার চতুর্দিকে মনে করেন বিস্তীর্ণ হাওর, শহরের মাঝখান জুড়ে সুরমা বইছে। আবার আপনি সিলেট থেকে যখন সুনামগঞ্জে যাবেন,
তখন দেখবেন বর্ষাকালে হাতের ডানে বায়ে দুদিকেই খালি অতই জলরাশি, বামে সুরমা, ডানে মনে করেন দেখার হাওর দিয়ে আপনি শহরে ঢুকতেছেন। এবং জ্যোৎস্না রাতে, আষাঢ়ে পূর্ণিমার রাতে যে চাঁদ যদি একবার মেঘ থেকে বেরিয়ে আসে, ওই হাওরে আমরা যখন ভাসতাম তখন মনে করেন যে হাওর ভ্রমণে গেলে তখন তার যে জৌলুস, একটা নবযৌবনা সুন্দরী রাছড়ে পড়া রূপ যে মুগ্ধতা ছড়ায়। কিন্তু একই সঙ্গে আপনার হাওরের বাঁধ যখন পানির ধাক্কা দিতে থাকে, একটা হাওর ভাঙতে থাকে, কৃষক এক পর্যায়ে তার বুকটা দিয়ে দেয়, বুকটা চিতিয়ে তার পানি আটকাতে যায়, সর্বস্ব বিনিয়োগ করে ফেলে। এবং এই যে আপনার তাৎক্ষণিক যে বিপর্যয় যেটা আসে, এইটা প্রতি বছর আসে, কিন্তু স্থানীয়ভাবে কৃষক এবং সাধারণ মানুষ যেটাতে তার জীবন বাজি রেখে যুদ্ধটা করে। কারণ একমাত্র সুনামগঞ্জ জেলায় এবার 2000 কোটি টাকার উপরে ফসল হানি ঘটেছে। সর্বশেষ শনির হাওর যে সম্পদের শেষ ভাণ্ডারটা, এটাও তলিয়ে গেছে। এবং এর মধ্য দিয়ে যেটা ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় বলছেন যে 86%, সেখানে এখন 100%ই চলে গেছে। এবং রাষ্ট্রপতি সেখানে সফর করে এসেছেন, মহামান্য রাষ্ট্রপতি। তিনি যাওয়ার আগে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি দিল্লি যাওয়ার কারণে যেতে পারি নাই। তিনি আমাকে বলেছিলেন যে ওনার সঙ্গে যাওয়ার জন্য। এবং তিনি এতটা ব্যতীত, বিচলিত এবং উদ্বিগ্ন, কারণ এই হাওর থেকে তিনি তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, আব্দুল সামাদ আজাদ, সঞ্জীব সেনগুপ্ত, এরা কিন্তু সবাই হাওর থেকে উঠে আসা রাজনীতি, এবং তাদের একটা হাওরের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল। এবং আমরা ছোটবেলা দেখেছি যে বন্যায় যে বাড়ি ফসল চলে গেছে, এবং এখানে বুড়ো ফসল, একটাই ফসল, এটা সারা বছরের জীবন জীবিকা নির্বাহের একমাত্র পথ। এবং যেটা বলছিলেন যে আপনি যে অনেক অঞ্চল থেকে, যেটা আমাদের ওখানে বলে ভাগালো, ধান কাটার মৌসুমে অনেক লোক চলে যায়, নগরীগুলোতে রিক্সা ড্রাইভারের ঘাটতি দেখা দেয়, তখন তারা ধান কাটার মৌসুমে চলে যায়। এবং গৃহস্থ পরিবারগুলোতে একটা নবান্নের উৎসব হয়। আপনি রাস্তাঘাটে, হাওরে, গ্রামের বাড়িঘরে একটা গ্রানের ধান মাড়াইয়ের মৌ গ্রান, এইবার কিছু নেই, শুধু কান্না, বুবা কান্না, স্তব্ধ পাথরের মতো মানুষ তাকিয়ে আছে। সেখানে মনে করেন রাষ্ট্রপতি গেছেন, তিনি সফর করেছেন, হেলিকপ্টারে দেখেছেন, কিশোরগঞ্জের কথা বলেছেন, এবং তিনি সুনামগঞ্জেও কথা বলেছেন। সুনামগঞ্জে মনে করেন হাওরের বাঁধ নির্মাণ নিয়ে দুর্নীতি, এইটা বছরের পর, তিনি সিলেটের কমিশনার ছিলেন, তিনি জানেন, তখন তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না, তিনিও জানেন। এগুলো মনে করেন সর্বজন বিদিত। এবং এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু এরশাদ জমানায় 87 সাল থেকে কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে কৃষিতে যে সাফল্য, এটা একদিনে ঘটে নাই। অনেকে বলেন যে মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী হয়েছে না, সাফল্য করে গেছে, তা না। এবং তিনি কিন্তু 2009 সালে ক্ষমতায় আসার পর তিনি তাহিরপুরে গেছেন, বিশাল কৃষক সমাবেশের মধ্য দিয়ে তিনি লক্ষ লক্ষ কৃষকদেরকে বীজ, কীটনাশক সব কিন্তু তিনি বিতরণ করে এসেছেন, এবং বাম্পার ফলন হয়েছে। গতবারও কিন্তু অর্ধেক ফসল চলে গেছে আমাদের, এবং এইবার কিন্তু আপনার 2 লাখ হেক্টর জমি সেখানে চলে গেছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, এই যে ভাটির বিস্তীর্ণ অঞ্চল, এবং বাংলাদেশের ধান সম্পদ, যেটা আপনি বলছেন যে আজকে আমরা খাদ্যে উদ্বৃত্তই নই, আমরা বিদেশে রপ্তানি করি, খাদ্য রপ্তানি করি, সেই খাদ্য রপ্তানির দেশ, যে অহংকার, সেই অহংকার ভেঙে দেয়। কারা ভেঙে দিয়েছে? একটা হলো প্রকৃতির খেয়ালি আচরণ। এই আচরণ যেটা বলছেন যে ঠিকই পাহাড়ি বৃষ্টি, অতিবৃষ্টি হয়েছে 42 বছরের মধ্যে, এবং একসময় পাহাড়ের অঞ্চলে যে বৃক্ষগুলো ছিল, সেই বৃক্ষগুলো অনেক পলি আটকাতো, ঢলের মধ্যে যে পলি আসে, এই পলি ড্রেজিং হয় না, নদীর নাব্যতা হারিয়েছে। শুধু সুরমা নদী নয়, সেখানে মনে করেন আরো অনেকগুলো হাওরের ভেতর দিয়ে বহমান আরো অনেকগুলো নদী আছে সুন্দর সুন্দর নামের, সেই নদীগুলোর তো নাব্যতা দরকার, সেই নাব্যতা কিন্তু আর হচ্ছে না। আরেকটা বিষয় হলো গিয়ে যে হাওর বাঁধ যুগে যুগে এটা লুটপাটের একটা স্বর্গ জায়গা। কারণ আপনার এটা বাঁধ নির্মাণ করতে কয়দিনের মধ্যে পানি চলে আসে, বা কাজ না করেই অনেকে বিল নিয়ে চলে যাওয়া যায়, কারণ এটা তো পানির তলে, আর আপনি দেখতে পাচ্ছেন না। এখানে কখনোই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ব্যবস্থা হয় না। যেমন সেই দিন পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল, তিনি অত্যন্ত দু একজন সৎ মন্ত্রীর মধ্যে আমি তাকে বলবো, আমার দেখায় যে একজন সৎ মন্ত্রী, এবং খুব পড়াশোনা জানা, লার্নেড পার্সন, বেশান ইসলাম মাহমুদ, এবং তার সচিব মহোদয়েরও একটা ক্লিন ইমেজ রয়েছে। কিন্তু ওইখানে পানি উন্নয়ন বোর্ড, তিনি বলছেন পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং স্থানীয় উপজেলা প্রশাসন দিয়ে আগামীতে আমরা কাজ করাবো, যাতে এখানে বাস্তব পদক্ষেপ নেওয়া যায়, প্রয়োজনীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে, এবং প্রশাসন যাতে সুপারভাইজ করতে পারে, এবং কাজগুলো যাতে পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো করতে পারে, যেখানে যাতে দুর্নীতিটা, লুটপাটটা অনেকটা রোধ করা যায় এবং কিছুটা করা যায়। এই যে এই চিন্তাগুলো, এইগুলো মনে করেন আসতে হবে, এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। হাওরে যখন বাঁধ ভাঙে যায়, তখন যে একটা সুতলি ফ্যাক্টর হয়ে যায়, একটা চাটাই ফ্যাক্টর হয়ে যায়, একটা বাঁশ ফ্যাক্টর হয়ে যায়। এইগুলো কেনার জন্য তাৎক্ষণিক যে আপনার কি বলে এটা, দুর্যোগকালীন যে ফান্ড, এই ফান্ড তাদের থাকে না।
এইগুলোর জন্য কেউ চিন্তা করেন না। আমাদের ফসল আমরা যখন বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে যখন আমরা রক্ষা পেলাম, তখন আমরা কি বলেছি, গর্ব করে বলেছি আমার কৃষক আর আমার রেমিটেন্স, আমার শ্রমবাজারের শ্রমিক, এরা আমার অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। কিন্তু আজকে আপনি কি বলছেন, আজকে খাবার দিচ্ছেন, রাষ্ট্রপতি গেছেন, ব্যথিত হয়েছেন, তিনি বলেছেন যেখানে সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন সেখানে দুর্নীতি হয় কি করে। আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত, এক ভাগ চাচ্ছে পিআইসির মাধ্যমে যে কাজগুলো হয়েছে জনপ্রতিনিধিরা করেছেন তাদেরকে ধরো, আরেক ভাগ চাচ্ছেন যে না শুধু ঠিকাদারকে ধরো। আসলে দুই দিকেই কিন্তু আপনার হয়েছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে লালসা থেকে, এবং অনেকে কাজই করেন নাই। যদিও পানি সম্পদ সচিবও একটু আগে বলছিলেন, পানি সম্পদ মন্ত্রী সেদিন বলছেন যে আমি অনেক বিল গতবার আটকিয়েছি, এবারও আমরা আটকিয়ে দেব। কিন্তু মানুষ যা সর্বশান্ত হওয়ার সর্বশান্ত হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি, 24 লাখ মানুষের মধ্যে 14 লাখ মানুষ এখনো কৃষি নির্ভর। এবং সবচেয়ে বড় বেদনার জায়গা যে ত্রাণ সচিব শাহ কামাল সাহেব, তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, মানুষের সন্দেহের চোখ রয়েছে। তিনি সুনামগঞ্জে গেছেন ত্রাণমন্ত্রীর পাশে বসে, সুনামগঞ্জের রাজনৈতিক মহল আওয়ামী লীগ নেতারা সহ জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য হাজার হাজার মানুষের সমাবেশে দুর্গত এলাকা ঘোষণা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন বেশি করে চাও বেশি করে পাবে। এই যে রাজনীতির শিক্ষা, সেখান থেকে রাজনীতির ময়দান থেকে রাজনীতি করতে আসে। তিনি বসে বলছেন সুধী সমাবেশদের মধ্যে, সেখানে ডিফার হয়েছে। এটা নিয়ে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বিতর্কের ঝড় বইছে। তিনি বলছেন যারা দুর্গত এলাকা ঘোষণার দাবি করে তাদের কোনো জ্ঞান নেই। এখানে দুর্গত এলাকা ঘোষণা করতে হলে আইনে আছে অর্ধেক মানুষ মারা যেতে হবে, এমনকি এখানে একটা গরু ছাগলও মারা যায় নাই। মানে তার যে কমন সেন্স নাই। একটা শিশু মারা গেছে, আলতাফ চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বলছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। যেখানে মানুষের ঘরে ঘরে ক্রন্দন, হাহাকার, আর্তনাদ, সেখানে বসে তিনি বলছেন একটা ছাগলও মারা যায় না দুর্গত এলাকা। হ্যাঁ, সরকার খাবার দিচ্ছে, এখানে শুধু খাবার দিলে হবে না, এখানে তার কৃষি ঋণ রয়ে গেছে, এখানে আগামী দিন চাষাবাদ করবে, কি করবে, তার বিকল্প কর্মসংস্থান কি, 100 দিনের প্যাকেজ দিলে হবে না। আবারও আপনার কাছে আসবো সচিব মহোদয়, আপনি যেটা বলতে চাচ্ছিলেন, এবং শুরু থেকেই আসলে এই কথাটা উঠছে যে আপনার ফসল রক্ষা বাদ বলেন বা যেই বাদই বলেন সেখানে দুর্নীতি হচ্ছে। সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? মানে 50% কেটে রেখেছি, এটা কি কোনো সমাধান? আবার এবার কেটে রাখবেন, আবার পরের বার দিন কেটে রাখবেন? আমি কথাগুলো বলি। দুর্নীতির অভিযোগ গত বছর এসেছিল। গত বছর আসার জন্য আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো আমরা 50% তাদের পেমেন্ট করি নাই, দুর্নীতির অভিযোগটা আসার পরপরই। এবার যে কাজগুলো হয় দুটো পদ্ধতিতে কাজ হয়। একটা হলো পিআইসির মাধ্যমে, যেটা স্থানীয়ভাবে কমিটি করে কাজটা করতে হয়। এই স্থানীয়ভাবে কমিটি করা নিয়েও অনেক প্রবলেম ছিল, কারণ স্থানীয়ভাবে কমিটিগুলো করে সেখানকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, তারা প্রতিটা কমিটিতে 3 জন করে মেম্বার দেন, জেলা প্রশাসকের প্রতিনিধি থাকে, সরকারি কিছু কর্মকর্তা থাকে। এবং আমরা বারবার করে বলেছি, গত বছর যেহেতু কিছু কিছু জায়গায় পানি এসেছিল, কিছু কিছু দুর্নীতি হয়েছিল, এবার প্রথম থেকে আমরা সজাগ ছিলাম। আমরা এই কমিটিগুলো তাগিদ দেওয়ার পরেও দেখা গেছে জানুয়ারিতে, এমনকি কিছু কিছু কমিটি ফেব্রুয়ারি মাসে এসছে, অথচ এই কমিটিগুলো ডিসেম্বর মাসে চলে আসলে ভালো হতো। তাহলে তারা কাজটা কেন, ওই কাজগুলো তো ঠিকাদারের মাধ্যমে হয় না, কমিটির মাধ্যমে হয়। এবং স্থানীয় লোকজন মিলেই কিন্তু কমিটি, যারা যারা ভুক্তভোগী তারাই কিন্তু করে। এবং হাওড়ে আমরা দেখেছি 510টা জায়গায় বিভিন্নভাবে তারা কেটে দেয়। প্রথমত কাটে হলো যখন নাকি ফসলটা পেকে যায়, তারা সেই ফসলগুলো উঠানোর জন্য অনেক জায়গা তাদের কেটে দিতে হয়। এই জায়গা দিয়ে কিন্তু আবার তারাই কিন্তু ওই সময় ফসল লাগানোর পরপরই আবার যাতে পানি ঢুকতে না পারে ওই 6.5 মিটার, তখন তারা বন্ধ করে দেয়। স্থানীয় লোকজনই এটা বন্ধ করে, তাদের মাধ্যমে টাকা খরচ করে করা হয়, কোনো ঠিকাদারের মাধ্যমে করা হয় না। স্থানীয়ভাবে এই যেটা বললেন আমাদের পীর হাবিবুর রহমান, স্থানীয়ভাবে দ্বন্দ্বের কারণে কমিটি থেকে থাকবে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কালক্ষেপণ হয়েছে, যার জন্য এবার এটার জন্য অনেকাংশ এটার জন্য দায়ী। আমরা দেখেছি, আমরা এটার জন্য খুবই দুঃখিত। আমরা যেটা করেছি, আগামীতে কোনো এই কমিটিগুলো স্থায়ীভাবে করে দেওয়া হবে, নাম্বার 1। নাম্বার 2, এই সমস্ত কাজগুলো আমরা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের মাধ্যমে করব, ওয়াটার বোর্ডের হাতে আমরা এগুলো রাখবো না। ওয়াটার বোর্ডের প্রতি মানুষের একটা নেগেটিভ অ্যাটিটিউড, আগে যে ধারণা ছিল তার থেকে কিন্তু, সেই ধারণা থেকেই কিন্তু অনেকে সেইভাবে বলছে। এবার আমাদের কাছে অভিযোগ আসার পরপরই আমাকে যখন, আপনারাই তো বলছেন যে 50% টাকা আটকে দিয়েছেন, গত বছর ধারণা না। হ্যাঁ, না, এটা আমাদের কাছে অভিযোগ আসার পরে, অভিযোগ এখনো প্রমাণ হয়নি, তারপর আমরা বলেছি অভিযোগ এগুলো যদি তদন্ত করার পরে আমরা দেখি মাপ নিয়ে যে ঠিকই তারা কাজ করেছে, তারপর তাদেরকে আমরা পেমেন্ট করব। কিন্তু এইবার তো গত বছর 50% পেমেন্ট পেয়েছে। বিষয়টা কি দীর্ঘসূত্রিতায় পড়ে যাচ্ছে না? গত বছরের কথা বলছেন না, যেহেতু অভিযোগ এসছে, আমরা বলেছি অভিযোগটা কবের? এটা গত বছরের অভিযোগে আমরা 50% পেমেন্ট করেছি। এইবার
প্রসেস করতে করতে আবার এটা ভেঙে গিয়েছে। এবারও কিন্তু 25% আমরা একটা পেমেন্ট করেছি, বাকিগুলো পেমেন্ট করা যায়নি। এবং যে কাজগুলো হয়েছে তার জন্য মাত্র সুনামগঞ্জে মাত্র 20 কোটি টাকার কাজের মধ্যে আমরা 25% পেমেন্ট করেছি। যে বিষয়টা আমি এই দোষারোপের ভিতরে ঢুকতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের কাছে কমপ্লেন আসার সাথে সাথে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাকে আমরা উইথড্র করতে বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করতে বলেছি, তারা তদন্ত করতেছে। মন্ত্রণালয় থেকে একটা হয়েছে, আমাদের ওয়াটার বোর্ড থেকে হয়েছে, এমনকি তারপরে দুর্নীতি দমন কমিশন থেকে হয়েছে। দুর্নীতি একটা অন্য ইস্যু, আর একটা এই যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটা একটা অন্য ইস্যু। আমরা এই দুর্নীতি যদি কেউ এটার সাথে সম্পৃক্ত থেকে থাকে, তাকে আমরা এক বিন্দু ছাড় দেওয়ার পক্ষপাতী না। ওয়াটার বোর্ড বা মিনিস্ট্রির আগের কার্যক্রম এখন কার্যক্রমের ভিতরে অনেক পার্থক্য আছে। আপনারা দেখবেন আমাদের যে একটা টাস্ক ফোর্স আছে, যে টাস্ক ফোর্স যেটা মনিটরিং করে, সেখানে আমরা অন্তত এই বিষয়গুলো থেকে অনেক আগেই আমরা বাদ দিয়েছি। তার রেজাল্টটা কি? তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে না না, এটা আমি একটা কথা বলি, কাজগুলো যদি হয়েও যেত, কাজ একটা হয়নি, এটা তো একটা অপরাধ হয়েছে, তার আগেই স্থানীয় লোকজনরা তারা সেই অপরাধের দায়টা আসলে কে নিবে? কারণ আপনারাই হচ্ছে উপর থেকে। হয়েও যেত, কাজটা যদি হয়েও যেত, আমি 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 বুঝলাম যে সমস্ত কাজ সেট হয়ে গেছে, পানি কিন্তু টপকি পানি এসছে, কাজ যদি কমপ্লিট হতো তবু আমাদের পক্ষে কিন্তু এই হাওরগুলো রক্ষা করা এবার সম্ভব ছিল না। আরেকটা জিনিস, হাওরে এখন B29 যে ধানটা রোপণ করা হয়, এইটা কিন্তু 160 দিন লেগে যায় এটা ফলন হতে হতে। এটাই সবচেয়ে আমরা এই ধান, পানি এবং অন্যান্য বিষয় নিয়ে আসবে, একটা প্রশ্ন আছে সেটা নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজী মুজাম্মেল হোসেন টুকু, সেক্রেটারি নেত্রকোনা রেড কিষান সোসাইটি। জি বলুন। আমি পীর হাইব ভাইয়ের কাছে জানতে চাই, হাইব ভাই, আপনিও বাটির মানুষ, আমিও বাটির মানুষ, তো আমাদের বাটি এলাকায় পিআইসির মাধ্যমে যে সমস্ত বাঁধগুলো নির্মাণ করা হয় এবং ঠিকাদারের মাধ্যমে যে সমস্ত বাঁধগুলো নির্মাণ করা হয়, উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে বাঁধগুলো সঠিকভাবে নির্মাণ হয় না। এই ব্যাপারে আপনি বাটির মানুষ হিসেবে আসলে কি করা উচিত? ধন্যবাদ। এই কথাটা আগেও বলেছি আমরা, বলছেন যেখানে সংকট আছে, মানে এখানে আরেকটা বিষয় যেটা আমরা আরো বড় আকারে বলছি, যে ব্রিটিশ পার্লামেন্টে একজন এমপি যদি তার নির্বাচনী এলাকার একটা রাস্তার কথা বলেন, তাহলে তার এমপিশিপ চলে যায়। কারণ তাকে বোঝাতে হবে যে জাতীয় রাজস্বতে গোটা জাতির, ব্রিটিশ জাতির উন্নয়নে ভূমিকা রাখবে এই রাস্তা, না হয় তিনি এটা বলতে পারবেন না। এটা লোকাল গভর্নমেন্ট এগুলো করবে, সব লোকাল গভর্নমেন্টে ফান্ড যাবে, এমপিরা পলিসি নির্ধারণ করবেন, লোকাল গভর্নমেন্ট দেবে, প্রজেক্ট তারা দিবেন। তো এখানে আমরা হয়েছে কি, উপজেলা প্রশাসনকে টুটু জগন্নাথ বানিয়ে রেখেছি। আমরা একটা জেলা প্রশাসন নির্বাচন করেছি, এটা আইয়ুবের বেসিক ডেমোক্রেসির ফরম্যাটে। আমরা খিচুড়ি পছন্দ করি বলে আমরা অনেক জায়গায় কিন্তু জগা খিচুড়ি পাকিয়ে ফেলছি। আবার ইউপি চেয়ারম্যানরা এমপি সাহেবের পকেটে ঘুরতে হয়, না হয় তার কোনো হয় না, তার কোনো উন্নয়নের কোনো সুযোগ নাই তার। তো এইগুলো থেকে আমাদেরকে বের করে আনতে হবে। অনেক দিনের একটা স্বাধীন দেশের যে যেটা বলছিলাম আমি, যে আগে যে ত্রাণ সচিব কেন বিতর্কিত হচ্ছেন এই মন্তব্য করে, আগে একসময় সিএসপি অফিসাররা তারা নিজেদেরকে অভিজাত মনে করতেন, আর স্বাধীন বাংলাদেশের ব্যুরোক্রেটরা আজকে অনেক সচিবরা তারা অনেকটা কবির হৃদয় নিয়ে, তারা অনেকটা গণমুখী, তারা মানুষমুখী, তারা মানুষের সঙ্গে আরো বেশি মেলামেশা করেন। আগের সিএসপিরা যেখানে হাত মেলালে সাধারণ মানুষের সঙ্গে টিস্যু পেপার দিয়ে হাত মুছতেন, তারা সেখানে জড়িয়ে ধরছেন, তারা সেখানে মানুষের মধ্যে কাজ করছেন। এই যে পার্থক্য, এটাকে আরো বাড়াতে হবে, আমরা এটাই বলছি। আর তিনি যেটা বলছেন যে এখন পিআইসি এবং এটার মনিটরিং কমিটি থাকতে হবে। 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করার কথা। গত বছরও বিপর্যয়ের পরে কেন এবার বাঁধ নির্মাণ শেষ হলো না 28 ফেব্রুয়ারির মধ্যে? 28 ফেব্রুয়ারি থেকে কেন 31শে মার্চে আবার নিয়ে যাওয়া হলো? কাদের স্বার্থে? এটা লোকাল তদবির হয়, তখন রাজনৈতিক তদবির। এই রাজনৈতিক তদবিরের কাছে তখন হয়ে যায়। এইটা প্রধানমন্ত্রীর দৃশ্যের বাইরে থাকে। প্রধানমন্ত্রী কৃষকের জন্য করেন, তিনি বুক ভরে দুহাত খুলে দিচ্ছেন, সরকার দিচ্ছে, সেখান থেকে মনে করেন স্থানীয়ভাবে সেটাকে বাড়িয়ে নেওয়া হয়। সিন্ডিকেট করে শাসক দলের সবসময় যে দল ক্ষমতা থাকে তাদের বাইরে কিছু প্রফেশনাল ঠিকাদার থাকে, আর বাকি কিছু শাসক দলীয় কিছু আপনার যখন যারা ক্ষমতায় আসে তাদের একটা সিন্ডিকেট থাকে। এবারও তাই ঘটেছে, একটা সিন্ডিকেট, তারা মনে করেন ঠিকাদারদের সেই 46 কোটির মধ্যে মনে করেন তারা 20-22 কোটি টাকার কাজ তারাই নিয়ে নিয়েছে 5টা গ্রুপে। তারা নেওয়ার পরে এই কাজ করাতে পারেন নাই, তারা বলবে যে আমরা তো কাজই করিনি, দুর্নীতি কোথা থেকে আসলো? এই সিন্ডিকেটকে নেওয়ার কারণে এদের কাজ কেউ করে নাই। যদি মনে করেছে তারা যখন একটা উপজেলায় বলছে যে কাজটা পাওয়ার পরে গ্রামীণ জায়গায় তাহিরপুরের কাজটা করতে যখন আপনাকে বলছে আপনাকে 5 লাখ টাকা দিয়ে, তখন সে মনে করছে এই 5 লাখ টাকার কাজ করার পর আমার পকেট থেকে যেটা ঢুকবে এটা ওদের কাছ থেকে নাও পাইতে পারি আমি, কারণ এরা তো এখন উন্নাসিক,
এই যে উন্নাসিকতা শাসক দলের সব সরকারের জন্যই, এটাকে বলে কাওয়া, যেটা বলছেন বঙ্গবন্ধুর নাম চাই, এটাকে ওবায়দুল কাদের বলছেন, যেটাকে আওয়ামী লীগের শাহিদুর রহমান বলেন হাইব্রিড। যখন যে দল ক্ষমতায় আসে বানের স্রোতের মতো তারা আসে। আরেকটা বিষয় যে বালু পাথর মাছদান গান, এটা হলো গিয়ে সুনামগঞ্জের প্রাণ। মনে করেন এখন গান হওয়ার কথা ছিল, একটা সময় ছিল যে বর্ষায় 6 মাস শুধু গান গাইতো, পুঁথি পাঠের আসর বসতো, বাউল গান, মালজোড়া, সেখানে পালা গান, কবিয়াল লড়াই, এগুলো হতো। এগুলোর জায়গা হলো ভাটি অঞ্চল। তারপরে মনে করেন আর একটা ফসল তুলতো, এটা ফসলই খাইতো। মানুষের জীবন ছিল খুব সরল, যেটা বাউল সম্রাট করিম গান গিয়েছে যে সরল জীবন যাপন ছিল, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলে ওইটাই ছিল। এখন আমাদের দিনে দিনে রাজনীতি, যেটা উন্নয়ন কর্মকাণ্ড বেড়েছে, উন্নয়নের দেশ অগ্রগতি হয়েছে। যেমন সেদিনও বিদায়ের 2 মাস পরে চলে যাবেন আমাদের 25 জুলাই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তিনি বলছিলেন বাংলাদেশের উন্নয়ন যেটা অর্থনৈতিক উন্নয়ন যেটা ঘটে গেছে এটা বিপ্লব, বিস্ময়কর। এটা আজকে দুনিয়া বলছে, যে পশ্চিমারা আজকে বলছে যে এশিয়ান টাইগার আজকে বাংলাদেশকে, যেটা একসময় সিঙ্গাপুর তাইওয়ানকে বলা হতো। তো সেখানে আমাদের কিন্তু আমাদের এই যে রাজনৈতিক কিছু ছায়া, যে কিছু চোর চুট্টা কাউয়া হাইব্রিড, এদেরকে থামাতে হবে আসলে, এবং এটার জন্য মনিটরের ব্যবস্থা করতে হবে। শুধু পানি উন্নয়ন বোর্ড না, সড়ক ভবনে, সড়ক জনপথে আপনার কোটেশন নামের একটা কাজ আছে, যে তাৎক্ষণিক কিছু কাজ করতে হয়। এইটার কোনো দৃশ্যমান আসে না, এটা দৃশ্যমান হয় না, মানুষের সামনে আসে না। একটা ফ্লাইওভার মানুষের সামনে দৃশ্যমান হয়, সেটার কাজের মান মানুষ দেখতে পারে, এটা ভাঙে পড়লে মানুষ প্রশ্ন করতে পারে, গণমাধ্যম আনতে পারে। কিন্তু কোটেশনের নামে যে লুটতরাজ ব্যাপক সারা দেশে হয়, এইটার খবর কেউ রাখে না। তো এইগুলোকে মনিটরে নিয়ে আসতে হবে আসলে। এগুলো কারা নেয়, কারা করে সারা দেশে, এটা সরকারকেই করতে হবে, সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং একটা দেশে যখন আপনার কার্যকর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি থাকে, তখন এই ধরনের কাজ বেশি ঘটে। তো সেটাই ঘটছে আসলে। যেমন উন্নয়ন যেরকম হচ্ছে, সেরকম আপনার কি বলে এটাকে সুশাসনেরও ঘাটতি সেখানে দেখা যাচ্ছে। জি, আমি গহরনই মোয়ারা আপনার কাছে আসতে চাই। মানে এই যে সমস্যা, এইটা কি শুধুই ফসল রক্ষা বাঁধ বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধেরই সমস্যা, নাকি এর পেছনে আরো কিছু কারণ রয়েছে? যেমন আমি যদি বলি, এটাকে আপনি কোনোভাবে আন্তরাষ্ট্রিক একটা সমস্যার জায়গা থেকে দেখতে চান কিনা? কারণ হচ্ছে উত্তর পূর্ব ভারতের যে মেঘালয়ের ওখান থেকে যেই আপনার ঢল নামছে, আমরা শুনতে পাচ্ছি যে সেখানে সেই ঢলের আগে শুধু পানি নামলো, এখন সেখানে অনেকগুলো খনি হয়েছে এবং আরো কিছু কথিত উন্নয়ন কর্মকাণ্ড চলছে, এবং সেটার খেসারতও কিন্তু আমাদের এই ভাটি অঞ্চলকে দিতে হচ্ছে। একাডেমিক জায়গা থেকে আপনি কি বলবেন? না, এটা তো একটা বড় প্রশ্ন যে আমাদের প্রতিবেশী দেশ, এটা তো একটা কৃত্রিম দেশে আমরা বসবাস করছি। 60 বছর আগেও এটা একটাই দেশ ছিল, একটা নদী এক জায়গা দিয়ে আসছে, একই সাগর আমাদের। তো সেই কারণে আমাদের কিছু সহযোগিতা প্রয়োজন আছে। আমরা অনেক সহযোগিতা দিচ্ছি, আমাদের সহযোগিতা পাওয়ার কথা। পানি যখন আসবে, বন্যার ঢল যখন নামবে, এর একটা সতর্কীকরণ হতে পারে, যেটা বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছে যে আমরা কিভাবে জানবো, এবং তার সেই সাথে ওখানকার পানি যেন আসে, পানির সাথে যেন অন্য কিছু না আসে, সেটাও আমাদের দেখতে হবে। এবং এটা কিন্তু আমরা যদি মরি, তাহলে কিন্তু আর কেউ বাঁচতে পারবে না। আমাদের নদী যদি বন্ধ হয়ে যায়, তাহলে ক্ষতি উপরে যারা আছে তাদেরও হবে, এটা বুঝতে হবে। এবং পারস্পরিক সহযোগিতার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা শুধু দিয়েই যাচ্ছি, আমরা পাচ্ছি না কিছু। এটা একটা বড় জিনিস। কিন্তু তার চাইতে বড় কথা হলো যে আমাদের যেটা উনি বলছিলেন, যে আমাদের যে ধানের যে সময়কাল, এটা এমন একটা পর্যায়ে নিয়ে আসা দরকার যাতে আমাদের এই ধরনের বন্যা হলেও যেন আমরা তার আগে ধানটা উঠাইতে পারি। কিন্তু সেই সাথে আরও একটা দরকার, আমাদের উনি যে সময়ের কথা বলছিলেন, সেই সময়ে ধান এরকম পানি আসতো, কিন্তু ধানের একটা অন্য প্রজাতি ছিল, যেটা আমাদের এই অঞ্চলের, ভাটি অঞ্চলের বহুদিনের প্রাচীন যে ধান গাছটা পানির সাথে ধানটা বাড়তো, হয়তো তাতে ফসল 2 মণ হতো, এখন হয়তো সেখানে 6 মণ হচ্ছে, কিন্তু পুরাটা তো যেত না। এবং সেই যে খড়টারও একটা দাম ছিল, সেটা দিয়ে আমাদের গরু ছাগলের খাবার হতো। কিন্তু আমরা গাছ ছোট করতে করতে এখন এমন অবস্থায় নিয়েছি, এখন যদি পানি অল্প সামান্য বাড়ে, পুরাটাই ডুবে যাবে এবং খড় থাকবে না। এইখানে আমাদের কিছু গবেষণারও দরকার আছে, যাতে করে আমরা এমন একটা প্রজাতির মধ্যে যেতে পারি, যাতে আমাদের ধান এবং মানে বানের পানি আসলে যেন 2 সপ্তাহ 3 সপ্তাহ ওটা মরে না যায়, ওটা যেন আবার বাঁচতে পারে। কারণ পাহাড়ি ঢলে এরকম আসে, হঠাৎ করে আসে আবার চলে যায়। কিন্তু এই জিনিসগুলো আমাদের ডুবো জাতের যে ধানগুলো, এগুলো হারালো কিভাবে?
হারিয়েছে। ধরেন একটা হলো High yielding variety আমরা তে হাই ইল্ডিং ভ্যারাইটির মধ্যে যেতে গেছি, সেটারও দরকার ছিল, কারণ আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা না, এত মানুষকে খাওয়ানো। বাড়াইতে গেছে। আমরা যারা 74 সাল দেখেছে দেশে, তারা তো কোনোদিন ভাবতে পারবে না এদেশে মানুষের হাহাকার নাই, রেশন দোকান নাই, মানুষ খাচ্ছে, নিজের পয়সা দিয়ে কিনে খেতে পারছে, আমরা চাল বাইরেও রপ্তানি করতে পারছি। এইসব কারণ আমাদের ধানের উৎপাদন বেড়েছে এবং বাড়াতে গিয়ে আমাদের পুরনো প্রজাতিগুলোকে হারিয়ে ফেলেছে, এবং এটা একটা সম্মিশ্রণ হওয়া দরকার। নাহলে আমরা আসলে আমাদের যেভাবে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই সমস্ত ঝুঁকি আরও বাড়ছে, এবং সেই সাথে আমাদের এই জিনিসগুলো অ্যাডাপ্টেশনগুলো করতে হবে, আমাদের বিকল্প ব্যবস্থার মধ্যে চলতে হবে। আপনি দেখেন কিছু কিছু যে আমাদের একটু সামনের দিকে তাকানো দরকার। কেন হলো এটা তো অনেক আলোচনা হয়েছে, সামনের দিকে তাকানো দরকার। এবার দেখেন ওখানে আমাদের অনেক মাছ মারা গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, পানি হয়তো পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে আবার দেখেন আমাদের হালদাতে এবার 4-5 বছরের মধ্যে অনেক মাছের পোনা ছাড়ছে। এখন এই পোনাগুলোকে সংগ্রহ করে আমাদের হাওরে ছাড়া খুবই জরুরি। এটা ওখানে ত্রাণ বিতরণের চাইতে এই কাজটা করা খুব জরুরি। আমাদের দেশ ছোট, কিন্তু এখানে অনেক বিচিত্র উপাদান আছে। এবার যে আল্লাহ হালদাতে যে পরিমাণে রেণুপোনা ছাড়া শুরু হয়েছে মাছের, সেটাকে যদি আমরা বাস্তবভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থাকবে না। আরেকটা সমস্যা 2010 সালে এই ধরনের একটা হয়েছিল, তখন আমাদের বর্তমান রাষ্ট্রপতি বোধহয় স্পিকার ছিলেন, উনি ইটনা অঞ্চলে একটা জিনিস করেছিলেন যে এখানে তো 4 বছর 5 বছর 3 বছর মেয়াদে লিজ দিয়ে দেওয়া হয়, উনি করেছিলেন 1 বছরের লিজ উনি বন্ধ করে দিয়েছিলেন, 1 বছর ওপেন করে দিয়েছিলেন সবাই, যাদের যে সবাই মাছ ধরে খেতে পারবে। তার একটা ভালো ফল হয়েছিল, ওখানে দুর্ভিক্ষ হয় নাই, ওখানে মানুষ না খেয়ে মরে নাই। এইবার এটা করা খুবই জরুরি, ওই অঞ্চলের মানুষের জন্য এই বছরের লিজ বন্ধ করে দেওয়া উচিত, সবাই যেন মাছ ধরে খেতে পারে, নাহলে মানুষকে বাঁচানো খুব কঠিন হবে। এখনই মানুষ, আজকে আপনি পত্রিকায় দেখেছেন এবং অনলাইনে আসছে, মানুষ কিন্তু শহরে চলে আসছে, তাদের গরু ছাগল যেটুকু বাঁচাতে পেরেছে তারা নিচে ডিস্ট্রেস সেলিং শুরু হয়েছে। 75,000 টাকার গরু 25,000 টাকায় বিক্রি হচ্ছে। আমরা তো মাঠে কাজ করি, আমরা দেখছি কি অবস্থা। এখান থেকে মানুষকে বাঁচাতে গেলে ইমিডিয়েটলি এই কাজগুলো করা উচিত। আমরা আপনার কাছে আসবো, আমরা একটা দর্শকের প্রশ্ন নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ আব্দুর রশিদ জামালপুর থেকে বলতেছিলাম। জি রশিদ ভাই বলুন। যে আমার প্রশ্ন হলো পীর হাবিবুর রহমান সাংবাদিক সাহেবের কাছে, জি যে আমি ওই ওনার টক শো দেখতেছি, আর ওই যে নিচের টিভির স্কলে দেখতেছি আমাদের দেশের মানে শীর্ষ রাজনীতিবিদরা ওই রাজনৈতিক বক্তব্য মানে নির্বাচন সম্বন্ধে বক্তব্য দিতেছে। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশের যে নিম্ন অঞ্চল যেভাবে প্লাবিত হইতেছে আর যেভাবে ফসলের ক্ষয়ক্ষতি হইতেছে, এই কৃষক বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখে। তারা যে কষ্টের মধ্যে আছে, তাদেরকে নিয়ে কোনো কথাবার্তা আমি কোনো শীর্ষস্থানীয় রাজনীতি, বাংলাদেশের যে বড় 2টা রাজনৈতিক দল আছে, তাদের কোনো নেতার পক্ষ থেকে কোনো বক্তৃতা শুনতেছি না। বাট তারা নির্বাচন নিয়ে আলোচনা করতেছে, কিন্তু বাট যারা কৃষক, যারা এই যে কষ্ট করতেছে, তারা যে একটা ফসল হারিয়ে ফেললো, তারা যে কি কষ্টের মধ্যে আছে, এই বিষয়ে কোনো কথাবার্তা আমি শুনতেছি না। তো আমি পীর হাবিবুর রহমান সাহেবের কাছে এই বিষয়ে জানতে যাব, তারা এই মানে এই পর্যায়ের মধ্যে তারা কথা বলতেছে না কেন? জি আপনাকে ধন্যবাদ হাবিব। আমরা একটু জবাব থেকে আসি। সেটা হচ্ছে যে যেটা বলছিলেন যে একটা বিষয় হচ্ছে যে আন্তঃরাষ্ট্রিক যে বিষয়টা, সেইটা আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে লিজ না দেওয়ার বিষয়ে, যে অনেক গবেষক বলছেন যে লিজ দেয়া এবং লিজের কারণেই নানান ধরনের অনিয়ম হচ্ছে এবং প্রকৃতির যে এবং ঢলের যে স্বাভাবিক গতি সেটাও ব্যাহত হয়, নানানভাবে সেই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এইসব বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন বা কি পরিকল্পনা? ধন্যবাদ। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, বাংলাদেশের যে 3টা বেসিন থেকে আমরা যে পানিগুলো পাই, এটা হলো পদ্মা, মেঘনা আর যমুনা, যেটা আমাদের উজানেও আছে, এবং সেখানে আমাদের ক্যাচমেন্ট এরিয়া দিয়ে মাত্র 7% পানির কন্ট্রোল আমাদের আছে, বাকিগুলো কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পৃক্ত। এবং যে বিষয়টা আমিও বলতে চাই যে এখন নদী ব্যবস্থাপনা একটা বেসিন ভিত্তিক হতে হবে। নদী তো সবার জন্যই, এবং নদীকে কিন্তু যদি আমরা ওভার এক্সপ্লয়েট করি এবং আমরা যদি প্রকৃতিকে তার নিজস্ব গতিতে চলতে না দেই এবং তাকে এক্সপ্লয়েট করে অন্যভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু এটা কারোর জন্য কোনো মঙ্গলজনক হয়ে বয়ে আনবে না। আপনি পত্রিকায় পড়েছেন, সম্প্রতি ইন্ডিয়াতে গঙ্গা নদীকে মানব সত্তা হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। মানব সত্তা হিসেবে যদি নদীটাকে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তো আপনি ইচ্ছা করে মানুষের পেট ফুটা করে দিয়ে রক্ত তো অন্য জায়গায় নিয়ে যেতে পারেন না।
কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলো হয়তো তাদেরও অনেক প্রবলেম আছে, কিন্তু নদীর স্বাভাবিক গতি প্রবাহ তারা ঠিক রাখতে দিচ্ছে না। অনেক কিছু করে উন্নয়নের জন্য তারা যে কাজগুলো নদীকে ডাইভার্ট করছে, অন্য কিছু করছে, গাছ ধ্বংস করতেছে, সেইগুলোর কিন্তু ইম্প্যাক্ট এই যে এই ধরনের ঢল এসে আমাদের উপর পড়তেছে। এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, নদীকে নদীর মতো থাকতে না দেই, তাহলে এটার সুফল একসময় তারাও পাবে না, আমরাও পাবো না। আমার মনে হয় এখন আপনারা জানেন আগামীতে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ভিতরে কয়েকটা গোল আছে যেগুলো বেসিন ভিত্তিক রিভার ম্যানেজমেন্ট টোটালিটি কিভাবে হতে পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি আপনি জানেন যে বিশ্বের যে 12 জন পানি বিশেষজ্ঞ আছে তার মধ্যে একজন, এবং এই ব্যাপারে তিনি সারা বিশ্বকে উদ্বুদ্ধ করবেন। আমরা সেই ব্যাপারে কাজ করছি এবং ভারতের সাথে আমাদের যে মোট 57টা ট্রান্সবাউন্ডারি রিভার আছে সেটার ন্যায্য হিস্সা কিভাবে এবং প্রকৃতিগতভাবে আমরা পেতে পারি পানিকে ডিস্টার্ব না করে, উভয়কে উইন উইন সিচুয়েশন করে, সেই ব্যাপারগুলো আমরা আগের চাইতে এখন যে কোনোভাবে অনেক সোচ্চার। এবং এই আরেকটা বিষয় যেটা বলা হয়েছে যে সামনে আমাদের এই দুর্যোগের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দরা হয়তো কথা বলছে না, কিন্তু একটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই। আজকে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা প্রেস কনফারেন্স করে করণীয় বর্জনীয় কি কি করব সেটার একটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে। একই সাথে ত্রাণ মন্ত্রণালয়ে আলাদা করে আর একটা আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে, সেখানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ছিল এবং আমিও ছিলাম। সেখানে একটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, বর্তমান সরকার কিন্তু এই যে পাহাড়ি ঢল উত্তর যে 100 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছে, সেইখানে সমস্ত যত ধরনের আমি দেখেছি প্রায় 6 লক্ষ ফ্যামিলিকে প্রত্যেককে আমি দেখেছি তাদেরকে প্রতি সপ্তাহে 30 কেজি করে চাল এবং তাদেরকে 500 টাকা করে আলাদা করে দেওয়া, 30 কেজি চাল হ্যাঁ মাসে 30 কেজি চাল এবং 500 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু এটা না, এইটার বাইরেও 3 লক্ষ ফ্যামিলি, এটাও আরো বৃদ্ধি করার যত জায়গা থেকে কমপ্লেন আসছে, এমনকি যারা নাকি অনেক একটু, যেহেতু আপনি বাংলাদেশের অবস্থা এখন উন্নত হয়েছে এবং অনেকে আছে তারা হয়তো ত্রাণ নিতে কুণ্ঠাবোধ করবে, সেই ক্ষেত্রে আমরা অল্প মূল্যে ওএমএস এর মাধ্যমে সরকার যাতে 15 টাকা কেজি 10 টাকা কেজি চাল বিক্রি করতে পারে তার জন্য আলাদা চাল বরাদ্দ করা হয়েছে। এবং আমি যেটা বলতে চাই যে বর্তমান সরকার এরকম সিদ্ধান্ত নিয়েছে যে আরেকটা ফসল না ওঠা পর্যন্ত তাদের যদি সাহায্য করার প্রয়োজন হয় তাদের সেইভাবে সাহায্য করবে। আমার মনে হয় যেভাবে দুর্যোগের কথা বলা হচ্ছে সরকার কিন্তু সাথে সাথে পাশে দাঁড়িয়েছে। এটার উপর যদি আমাদের হাত ছিল না, কিন্তু কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে তার ব্যাপারে সকলেই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা যেটা করেছি যে এই যে আগাম বন্যা হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী পর্যায় থেকে 3টা ডিউ লেটার দেওয়া হয়েছে। একটা অর্থমন্ত্রীকে যেন সেখানে হাওড়ে আলাদা করে বরাদ্দ দেওয়া হয়, আর একটা দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে যেন কৃষকদের জন্য আলাদা করে কৃষি ঋণ মওকুফ সহ তাদেরকে আলাদা করে এই যে শেষ পর্যায়ে আছি। আমি পীর হাবিব ভাইয়ের কাছে যাব, যেটা হচ্ছে যে একজন দর্শক যে প্রশ্ন করলেন যে আমাদের প্রধান দুটি দল যে তাদের যে জীবন মরণ সমস্যা সেদিক থেকেও তাদের কাছে এখন গুরুত্ব পাচ্ছে যে তাদের যে রাজনৈতিক নির্বাচন বা অন্য কিছু। আমার মনে আছে যেমন 91 পার্লামেন্টের সময়, আগে তখন এই সংসদ তো পঞ্চম সংসদ, সদ্য নবজাতক গণতন্ত্র, তখন বিরোধী নেত্রী ছিলেন শেখ হাসিনা। সেখানে মনে করেন যে চাঁদপুরে এখানে ভাঙ্গন, নদীর ভাঙ্গন, তারপরে লঞ্চ ডুবি, তারপরে মনে করেন এই উপকূলীয় অঞ্চলে সাইক্লোন, সেখানে যে সফরে গেছেন আমরা সফর সঙ্গী হয়েছি। তারা পরিদর্শন করে আসছেন, এসে পার্লামেন্টে কথা বলছেন, বাইরের সংবাদ সম্মেলন করছেন। এই যে রাজনীতি, একটা এই গণমুখী রাজনীতি থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতি বেরিয়ে আসছে পাওয়ার পলিটিক্স, এবং পাওয়ার পলিটিক্সের জায়গায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা বাংলাদেশের জনগণের উপরে আস্থা রাখছে না, তারা বিদেশি শক্তির উপরে আস্থা রাখছে এবং বিদেশের দিকেই তাকিয়ে আছে, বিদেশের দিকেই দৌড়ঝাঁপ করছে। এখন যে কথাটা বলছেন জামালপুরের রশিদ সাহেব, আজকে একটা সংসদ আছে, সেই সংসদ প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে, সাংবিধানিকভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সংসদ রয়ে গেছে। সেই সংসদে সরকারের বিভিন্ন পানি সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অনেক মন্ত্রণালয় রয়ে গেছে। সেই মন্ত্রণালয়গুলো থেকে বা সরকারি দলের কোনো সরকারি দল আর একটা দল থেকে কোনো ডেলিগেশন যায় নাই। এমনকি রাষ্ট্রপতি গিয়েছেন তার নিজ তাগিদে, তার ভেতরের আকুতি থেকে, তিনি হাওড়ের রাজপুত্র, সেখান থেকে উঠে আসছেন, তিনি সেখানকেই ভালোবাসেন, এখানে বন্দী জীবন, তিনি গেছেন তার আকুলতা থেকে, এটা তার যাওয়ার কথা নয়। এখানে
মন্ত্রীরা এখনো যান নাই, দায়িত্বশীল মন্ত্রীরা। ত্রাণ মন্ত্রী গেছেন সুনামগঞ্জে। সরকারের পক্ষ থেকে অনেকগুলো পদক্ষেপ, পানি উন্নয়ন বোর্ডের অনেক দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, ওএসডি করা হয়েছে ইঞ্জিনিয়ারদেরকে। কিন্তু সংসদের বিরোধী দলের নেত্রী তিনি তো জানি নাই, এবং জাতীয় পার্টির যে একটা ঘরজামাই বিরোধী দল, তারও যে একটা সংসদীয় প্রতিনিধি দল গিয়ে দুটা কথা বলতে পারে, সেটাও করে নাই। স্থানীয় জাতীয় পার্টি একটা বড় সমাবেশ করেছে, করে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে, আন্দোলন করছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। আমি শেষ করছি। আরেকটা ব্যাপার, বিএনপি, আমি কয়েকদিন আগে কলামে গেছিলাম যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এইরকম একটা পরিস্থিতিতে, এখানে লক্ষ লক্ষ মানুষের যেখানে জীবন মরণ সমস্যা, সেখানে পরিদর্শনে তিনিও যান নাই, তার দলের একটা প্রতিনিধি দলে যান নাই। তারা এখনো খালি নির্বাচনটা কিভাবে হবে, নির্বাচন কিরকম হবে, এইগুলো নিয়েই তারা এখন ব্যস্ত। যেটা বলছেন এটা মানুষের ভাষা, রাজনীতিবিদদেরকে এই মানুষের ভাষা শোনার সময় এসেছে, সেটা শুনতে হবে। কারণ না হয় আজকে হয়তো অনেকে মনে করছেন বিরোধী দল বলে কিছু নাই, আজকে অনেকে মনে করছেন যে সেই মানুষ কি, জনগণ কি, কিন্তু জনগণের শক্তির উপরে কোনো শক্তি নাই। জি নঈম ভাই, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে একটা প্যাকেজ ঘোষণা করা হচ্ছে দুর্যোগের এই ব্যবস্থাপনার জন্য, এবং আরো কিছু পরিকল্পনার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আমরা একদম অনুষ্ঠানের শেষে আপনার কাছে আমি একটা সমাপনী বক্তব্য জানতে চাই, মানে একটা সমাধানমূলক কিছু যদি বলেন। সমাধান কিছু কিছু জিনিস আছে আমাদের আগামীর জন্য, যে সমাধান এবছর যেটা হচ্ছে, এখন তো ত্রাণ দেওয়া ছাড়া আর কিছু কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু আমি যেটা বলছিলাম যে হাওরগুলো ওপেন করে দিতে হবে, তারা যেন মাছ শিকার করতে পারে, তারা যেন নিজের ডিগনিটির সাথে বাঁচতে পারে। মানুষ কেন ক্ষয়রাতির উপর বাঁচবে? মানুষ ক্ষয়রাতি নিয়ে বাঁচতে চায় না। এখানে একটু আমি আপনাকে বলি সম্পূরক, হাওরগুলো একবারে উন্মুক্ত করে দেওয়া যাবে না বা লিজ বন্ধ করে। এটা আমাদের টাঙ্গুয়ার হাওর ছিল বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, সেইটাকে রামসার প্রজেক্টে দিতে গিয়ে সেইটা এখন আর ইজারা দেওয়া হয়নি। আগে যখন ইজারাদার দেওয়া হতো, তারা তখন সরকারকে রাজস্ব এবং জনগণ তাদের ভাগ্য উন্নয়নের জন্য, মুনাফা লাভের জন্য তারা সেখানে অনেকগুলো পদক্ষেপ নিত, খনন করা, দেওয়া, গাছ লাগানো, এগুলো পরিবেশ রক্ষা করত। জলজ বৃক্ষ আছে, এইসব বৃক্ষটিক্ষ রোপণ করার মাধ্যমে সেখানে মাছ প্রচুর উৎপাদন হয়। আর আপনি যেটা বলছেন যে সবসময় যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে মাছের বছরের জন্য না, এক বছরের জন্য মাছ শেষ হয়ে যাবে। যেমন টাঙ্গার হাওয়ার, সেটা সরকার প্রশাসন সেটার নিরাপত্তা দেবে, এনজিও মিলে 150 প্রজাতির মাছ ছিল, সেখানে আজকে কোনো মাছই নেই। কিন্তু ইজারাদারদের কারণে প্রকৃত যারা সেখানকার ভাটির লোক, তারা তো বঞ্চিত হচ্ছে। সেটাই আমি বলছি, ভাসান পানিতে মাছ মারা, যেটা বলছেন ভাসান পানিতে মাছ মারা দিতে হবে, নিজেরই জায়গায়। আমরা আর মানে 2 মিনিট পাবো। নঈম ভাই 1 মিনিট 30 সেকেন্ড। আরেকটা ছোট জিনিস, যেটা আমাদের কেন কৃষক এত ঋণগ্রস্ত হয়েছে। আগে যে ব্যবস্থা ছিল যে ফসল ওঠার পরে 3 ভাগ হতো, এখন যেটা হচ্ছে তারা আগাম টাকাটা নিয়ে নেয় যার জমি আছে, এবং তার যে কৃষির উপকরণ সেটাও তাকে ঋণ করে কিনতে হচ্ছে। তো দুটা ঋণে তারা জর্জরিত হয়ে এই ফসলে এখন আমি যেটা বলতে চাই যে এখন এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা দলমত নির্বিশেষে সকলে তাদের পাশে এসে দাঁড়াই, আমরা তাদের পাশে থাকি, তাদের উত্তরণ ঘটাই, এবং দীর্ঘমেয়াদী এই হাওর এলাকার জন্য কি ধরনের স্থায়ী সমস্যা সমাধান করা যায় সেই ব্যাপারে সম্মিলিতভাবে কাজ করলে পাশে আছে। কিন্তু সম্মিলিতভাবে কাজ করলে এটা ইনশাআল্লাহ দায়িত্বশীল মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে, আমরা পদক্ষেপ নেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। না, আমি একদম শেষ কথা হিসেবে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে তো দুর্নীতি একটা বড় সমস্যা। এখন এই ত্রাণের ক্ষেত্রেও যে দুর্নীতি হবে না, সেটা আপনারা কিভাবে? দুর্নীতি, হ্যাঁ, দুর্নীতি তো আজকের সমস্যা না। আমরা যার অবস্থান থেকে যদি দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসি, দুর্নীতি যারা করে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, তাহলে এটা কমে যাবে। দুর্নীতির কোনো জায়গায় নাই। যদি আমার তো ইউনিয়ন লেভেল পর্যন্ত যে মানুষের আছে তারা প্রত্যেককে চেনে। লিস্ট যদি হয়, এনজিওরা মিলে এবং গভর্নমেন্ট মিলে যদি একটা লিস্ট করে এবং খুব ট্রান্সপারেন্ট হয়েছে এটা করা সম্ভব। স্বচ্ছতা বজায় থাকলে দুর্নীতির কোনো স্বচ্ছতা থাকলে। আপনাদের 3 জনকেই ধন্যবাদ, আমরা সময় নিতে পারছি না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।